নমস্কার, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আবার আমরা চলে এসেছি তোমাদের সামনে তুলে ধরতে পার্ট অফ স্পিচের নাউনের রুলের রুল নিয়ে। আমাদের সম্পূর্ণ করা হয়েছিল রুল 8 পর্যন্ত। আজকে আমরা নাউনের রুল 9 সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা খুব ভালো করে পার্ট অফ স্পিচের নাউনের যে ধারণাটি তোমরা বুঝে উঠতে পারো। তাহলে বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটি শুরু করি। রুল 9 কি বলে দেখো। এখানে অ্যাপোস্ট্রফি এসের যে নিয়ম আছে সেটি তুলে ধরানো হয়েছে রুল 9-এ। এবার অ্যাপোস্ট্রফি এস যে ব্যাপারটি থাকে সেটি বোঝার জন্য আমাদের আগেই সেটির সম্পর্কে কয়েকটি তথ্য জানিয়ে রাখতে হবে, যাতে আমরা সেটিকে ভালো করে বুঝে উঠতে পারি। সেটি কি বলে যে আমরা কোনো নাউনের সাথে কখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তাহলে আমাদেরকে বলতে হবে বা জানতে হবে যে যে কোনো নাউনের পজেসিভ যদি বোঝানো হয় তাহলে সেই নাউনটির সাথে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। এবার আমাদের অবশ্যই প্রশ্ন তুলে ধরবে যে তাহলে পজেসিভ মানে কি। তাহলে আমি তোমাদেরকে বোঝাবো যে মনে রাখবে বা খাতায় লিখে রাখো যে যখন কোনো নাউনের অধিকারে কোনো জিনিস বোঝানো হয়, যখন কোনো নাউনের অধিকারে কোনো নাউনেই বোঝানো হয় বা জিনিস বোঝানো হয়, সেটি অবশ্যই নাউন হতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সেই নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়। আশা করা যাক বুঝতে পেরেছি, না হলে আমি উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি। এখানে আমি বলতে পারি তোমাদেরকে যে অধিকারে বলতে যদি আমি বলি যে রাম রামস ব্রাদার এই একটা উদাহরণের মাধ্যমে তোমরা বুঝে উঠতে পারবে কি বলে যে রামের ভাই, রামের ছেলে, রামের কাকু, এরকম যদি কোনো অর্থ দেয় যে যার অধিকারে বলছে যে রামের ভাই হয়, তাহলে কি এর অধিকারে আছে রামের। তাহলে এই রামের যে অধিকারে আছে এটা কি আমরা বলবো পসেসিভ। বুঝতে পেরেছি? তাহলে তাহলে অ্যাপোস্ট্রফি এস আমরা কোন জায়গায় বসাতে পারবো যদি যে নাউনটির কোনো কিছু অধিকারে কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে। ঠিক আছে, এবার ওই অ্যাপোস্ট্রফি এসের যে রুল 9 আছে তার মধ্যে অনেক ক্যাটাগরি দিয়ে দিয়েছে, যে অ্যাপোস্ট্রফি এসের রুল 1, রুল 2, রুল 3। এবার আমরা ধারাবাহিকভাবে রুল 1, রুল 2 লাইন বা লাইন বোঝার চেষ্টা করব, যাতে আমাদের মধ্যে কোনো ধরনের প্রশ্ন না থাকে। বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে রুল 1 কি বলে দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মনে হয় যে ইংরেজিতে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটিকে আমি বাংলাতে তোমাদেরকে অনুবাদ করে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা ভালো করে বুঝে উঠতে পারো। তোমরা অবশ্যই খাতায় নোট করতে ভুলবে না। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসের এ ক্যাটাগরি রুলে কি বলে দেখো যে দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি উইথ এস ইজ নট কারেক্ট ইন দ্য কেস অফ নন লিভিং থিংস। এখানে কি বলে যে যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না বা বসাতে পারবো না কোন জায়গায়, নন লিভিং থিং। কি বলছে? নন লিভিং থিং, যাদের জীব নেই, যারা কথা বলতে পারে না, ঠিক আছে, বা খেতে পারে না, যাদের কোনো জীব নেই, সে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। বুঝতে পেরেছি? যেমন আমি কোনোদিনও বলতে পারবো না যে মোবাইলস স্ট্যান্ড। আমি বলতে পারবো না মোবাইল স্ট্যান্ড আমরা বলতে পারবো না। কেন? এই মোবাইলটার কোনো জীব নেই। বুঝতে পেরেছি আমরা যে যাদের কোনো জীব নেই তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। তাদের ক্ষেত্রে আমাদের যদি ব্যবহার করতে হয়, তাদের ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। যারা অফের ব্যবহার জানো না তারা অবশ্যই কোনো পরের কোনো ক্লাসে অবশ্যই সেটি আলোচনা করে রাখবো। তোমরা এখন অ্যাপোস্ট্রফি এসটা দেখে রাখো যে প্রথম লাইনটা কি বলেছে, দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি উইথ এস ইজ নট কারেক্ট ইজ ইন দ্য কেস অফ নন লিভিং থিং। যাদের কোনো জীব নেই তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবো না। ঠিক আছে, তারপর কি বলেছে, ইট ইজ রিস্ট্রিক্টেড অনলি টু লিভ থিংস।
এটি শুধু মানে লক্ষ্য করে মূল্যায়ন করে কিসের ক্ষেত্রে, যাদের জীব থাকে যেগুলো ব্যক্তিবাচক যেগুলো জিনিস তাদের ক্ষেত্রে বসে, কিন্তু তাদের মধ্যেও কিছু ব্যতিক্রম আছে যে কিসের কিসের ক্ষেত্রে হতে পারে, সেটি হচ্ছে সময়ের ক্ষেত্রে হতে পারে, ওয়েট ওজনের ক্ষেত্রে হতে পারে, ডিস্টেন্সের ক্ষেত্রে হতে পারে, অ্যামাউন্টের ক্ষেত্রে হতে পারে, পার্সনিফাইড নাউনের ক্ষেত্রে হতে পারে। পার্সনিফাইড, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে পার্সনিফাইড নাউন কি। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো যে যদি কোনো বস্তুকে কোনো ব্যক্তির মতো উদাহরণ দিয়ে বোঝানো হয় বা জীবের মতো উদাহরণ দিয়ে বোঝানো হয়, তাহলে সেই নাউনটিকেই আমরা পার্সনিফাইড নাউন বলতে পারি। যেমন আমি যদি বলি যে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নাউন দেখতে পাচ্ছ যে নেচারস ল। নেচারস ল দেখতে পাচ্ছ, আশা করা যাক। এই যে নেচারস ল মানে কি, যে প্রকৃতির যে নিয়ম। এখানে প্রকৃতির নিয়ম কোনো বোঝানো হচ্ছে না, মানুষের ক্ষেত্রে এটি প্রকৃতির নিয়মটিকে ব্যবহার করানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে নেচারস ল করতে পারি। আশা করা যাক তোমরা বুঝতে পেরেছো। তোমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছ যে কি বললাম, পার্সনিফাইড নাউনটা কি বললাম, যদি কোনো বস্তুবাচক কোনো নাউন যদি থাকে তাদেরকে যদি ব্যক্তিবাচকের মাধ্যমে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়, তাহলে সেই নাউনগুলোকে আমরা পার্সনিফাইড নাউন বলবো, আর সেটির ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়। তোমরা এখানে উদাহরণটা দেখতে পাচ্ছ। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসের এ ক্যাটাগরির যে নিয়মটা আছে সেটি কি বলছে আমাদের, যে যাদের জীব নেই তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবো না, যে কিন্তু তাদের মধ্যে কয়েকটি ব্যতিক্রম আছে, যে সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবো, সেটি হচ্ছে টাইমস, ওয়েট, ডিস্টেন্ট, অ্যামাউন্ট অর পার্সনিফাইড নাউন। ঠিক আছে, এবার উদাহরণের অর্থগুলো দেখে আমরা বুঝতে পারবো। যেমন 1 নম্বর উদাহরণ বলছে বয়েস হ্যান্ড, যে বালকের হাত, যে এখানে বয়টা হচ্ছে কি, একটি হচ্ছে কি ব্যক্তিবাচক, লিভিং থিংস, সেক্ষেত্রে এটা এখানে ঠিকই আছে। তারপর হচ্ছে টাইমস মার্চ, টাইমস সময়ের কথা বলছে, তাহলে আমরা কি জানছি এখানে, যে সময়ের ক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবো, সেক্ষেত্রে এটাও ঠিক আছে। 3 নম্বর কি বলেছে, যে 1 কিলোমিটার্স জার্নি, যে 1 কিলোমিটারের জার্নির ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, কেন বলছে, ডিস্টেন্সের ক্ষেত্রে বসতে পারে। তারপরে কি বলছে, রুপি অর্থ মানে হচ্ছে মূল্য, যে টাকার মূল্য, একটা টাকার মূল্য, আমরা কি অ্যামাউন্টের ক্ষেত্রে বসতে পারে। তারপরে কি বলছে, নাইটস জার্নি, সময়ের ক্ষেত্রে হতে পারে, নাইটস বলছে। মিটার লেন্থ ডিস্টেন্সের ক্ষেত্রে হতে পারে। নেচার্স ল কি বলছে, যে পার্সনিফাইড, নেচার্স ল কি বোঝানো চেয়েছে, যে পার্সনিফাইড নাউনের ক্ষেত্রে এখানে হচ্ছে। তারপরে উইক হলিডে, এই সবগুলো যে 1 নম্বর নিয়মটি আছে উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে রাখলাম। আমি যেগুলো বলছি তোমরা অবশ্যই এগুলোকে খাতায় লিখে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা আজকে আরেকটা নিয়ম যে অ্যাপোস্ট্রফি এস এর আছে ক্যাটাগরি বি, সেটিও বুঝে নেওয়ার চেষ্টা করি দ্রুত গতিতে। ঠিক আছে, কি বলছে দেখো, টু নাউন্স ইন দ্য পজিটিভ কেস ডিনোটেড প্লুরাল ফর্ম। এটা ভালো করে বোঝো, 2 নম্বর নিয়মটা কি বলছে, টু নাউন, দুইটি নাউন পজিটিভ কেসের ক্ষেত্রে, পজিটিভ কেস কি বললাম আমরা, যে যদি কোনো কিছুর অধিকারে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ কেস বা পজিটিভ নাউন বলবো। ঠিক আছে, যেখানে আমরা স্ট্রেস অ্যাড করে রাখি, যে দুটি নাউনের ক্ষেত্রে যদি প্লুরাল করানো থাকে বা দুটি নাউনটিতেই যদি অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকে, সেটিকে আমরা প্লুরাল ফর্মে করতে হবে। আমি কি বললাম আরেকবার ভালো করে বুঝে রাখো, যদি সেন্টেন্সটির মধ্যে দুটি নাউন যোগ করানো আছে অ্যান্ড দিয়ে, সেখানে যদি দুটির ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকে, সেক্ষেত্রে আমাদেরকে প্লুরাল ফর্মে করতে হবে। ঠিক আছে, তারপর কি বলছে, যখন অ্যাপোস্ট্রফি উইথ অ্যাস ইজ ইউজড উইথ ওয়ান নাউন, যখন আবার অ্যাপোস্ট্রফি এস একটি নাউনের সাথে যোগ করা থাকবে, ইট এক্সপ্রেস ইন সিঙ্গুলার ফর্ম, এটি আবার সিঙ্গুলার ফর্মে ব্যবসাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে খাতায় লিখে রাখো। কি বলছে, যে কোনো সেন্টেন্সে যদি দুটি নাউনের সাথেই যদি অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকে, তাহলে সেটিকে আমাদেরকে প্লুরাল ফর্মে করতে হবে। ঠিক আছে, আর যদি দুটি নাউনের সাথে শুধুমাত্র একটি নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকে, তাহলে সেটিকে আমাদেরকে সিঙ্গুলারে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আরেকটা কথা তোমরা ভালো করে নোটিস করে রাখো বা নোট করে রাখো, যেটা ভুল করবে না, যে অবশ্যই যদি দুইটি নাউন থাকে, যেমন এখানে 1 নম্বর উদাহরণটা বলেছে শিলা অ্যান্ড রোহিত ফাদার, তার মানে কি, শিলা অ্যান্ড রোহিত ফাদার, এখানে একটির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করানো আছে, তাহলে এটা কি হিসাবে বসবে, সিঙ্গুলার ফর্মে বসবে। ঠিক আছে, কারণ এই দুটি নাউনের মধ্যে একটির সাথে যুক্ত করানো হচ্ছে। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবে, তোমরা অবশ্যই মনে রাখবে, সর্বদা শেষের যে নাউনটি থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকবে, যে প্রথমে থাকবে সেটির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করানো থাকবে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। কি বললাম তাহলে উদাহরণটা, যে শিলা অ্যান্ড রোহিত ফাদার, এখানে কি বলছে দেখো, দ্য ফাদার অফ বোথ শিলা অ্যান্ড রোহিত,
তার মানে কি শিলা এবং রোহিতের দুজনেরই বাবা হচ্ছে একই, ঠিক আছে, ওই জন্য এখানে কি সিঙ্গুলার হিসাবে বসবে। তারপরে নেক্সট উদাহরণ দিয়ে দিচ্ছে সিলাস অ্যান্ড রোহিতস ফাদার, সিলাস অ্যান্ড রোহিতস ফাদার আর মিটিং টুডে। তাহলে কি শিলা হচ্ছে আলাদা কোনো আলাদা আলাদা, রোহিত হচ্ছে আলাদা, তাহলে শিলার বাবা হচ্ছে আলাদা, রোহিতের বাবা হচ্ছে আলাদা, এখানে তাহলে কি প্লুরাল ফর্মে বসবে, ওই জন্য এখানে আর বসেছে। বুঝতে পেরেছো কথাটা? ঠিক আছে, তাহলে রুল বি আমাদেরকে কি বলে, যদি দুটি নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করানো থাকে সেটি প্লুরাল ফর্মে হয়, এবং সে দুটি নাউনের মধ্যে যদি একটি নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করানো থাকে তাহলে সেটি সিঙ্গুলার ফর্মে বসাতে হয়। আশা করা যাক আমি তোমাদেরকে খুব ভালো করেই অ্যাপোস্ট্রোফি এসের যে রুল এ এবং রুল বি ভালো করে বুঝিয়ে উঠাতে পেরেছি। তোমরা যদি বুঝে উঠতে না পারো তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নিও।